হ্যালো স্টুডেন্ট, তোমরা এখন দেখছো কেমিস্ট্রি শেখার দ্য বিউটিফুল চ্যানেল ইব্রু ক্যাম টিউটোরিয়াল। আর আমি হলাম তোমাদের টিচার ইরফান বিশ্বাস। আজ আমি তোমাদের ক্লাস 11-এর ইউনিট 1-এ যে রায় মার্টিনের যে কোশ্চিন আনসার করছিলাম, আজকে তার তৃতীয় ক্লাস। তোমরা যারা প্রথম দেখছো আজকে, তারা আগের দুটো ক্লাসও দেখে নেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে আর শেয়ার করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আর সমস্ত কোশ্চেন অ্যান্সার যেন তোমাদের সামনে তুলে ধরতে পারি। ঠিক আছে, তাহলে শুরু করো। আজকে আমি 21 থেকে 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেবো। তোমরা ভালো করে দেখবে, খাতা পেন নিয়ে বসে পড়ো। 21 নম্বরের কোশ্চেন হচ্ছে, কোন জৈব যৌগের স্থূল সংকেত CH2 এবং আণবিক ওজন 180, যৌগটির আণবিক সংকেত কি? এখানে বলে দিয়েছে যৌগটা স্থূল সংকেত বলে দিয়েছে আর আণবিক ওজন বলে দিয়েছে, দিয়ে বলেছে যৌগটার আণবিক সংকেত কি। যখন এইরকম কোশ্চেন আমরা সমাধান করব, তখন আমাদেরকে মনে রাখতে হবে দুটো জিনিস: এক, আণবিক সংকেত এবং স্থূল সংকেত এর মধ্যে সম্পর্ক কি; দুই, আণবিক ওজন এবং স্থূল ওজন বা স্থূল সংকেত ওজন এর মধ্যে সম্পর্ক কি। তাহলে প্রথমে আমরা যাই যে এখানে দিয়েছে আণবিক ওজন। তাই এবার যদি আমরা এই যে স্থূল সংকেত CH2 দিয়েছে, সেখান থেকে স্থূল সংকেত ওজন নির্ণয় করি, দিয়ে ওদের মধ্যে সম্পর্ক করি, তাহলে আমরা দেখো ওখান থেকে একটা ক্লু পাবো। কি পাবো? যে আণবিক সংকেত সমান স্থূল সংকেত ইন্টু n। এবার যদি আমরা আণবিক ওজনের সাপেক্ষে ভাবি, তাহলে কি আণবিক ওজন সমান n ইন্টু স্থূল সংকেত ওজন। তাহলে সেটা করিনি, আমরা জানি। তাহলে 21 নম্বর কোশ্চেন, আমরা জানি আণবিক সংকেত ওজন সমান n ইন্টু স্থূল সংকেত ওজন। স্থূল সংকেত ওজন যেখানে n কি, যেখানে n এর মান হচ্ছে শূন্য হবে না আর ফ্র্যাকশন হবে না, একটা পূর্ণ সংখ্যা হবে। তা দেওয়া আছে কি আণবিক সংকেত, আণবিক ওজন 180 দেওয়া আছে, আণবিক ওজন সমান 180। এবার আমরা স্থূল সংকেত CH2 দেওয়া আছে, সেখান থেকে স্থূল সংকেত ওজন নির্ণয় করব। অতএব স্থূল সংকেত ওজন সমান কি হবে? CH2 যেহেতু স্থূল সংকেত, তাহলে আমাদের কার্বনের হচ্ছে কত? কার্বনের 12 প্লাস হাইড্রোজেনের 1 গণিত 2 প্লাস অক্সিজেনের 16, তার কত হচ্ছে 30। তাহলে এই যৌগটার সংকেত যেহেতু CH2 ছিল, তাই ওর স্থূল সংকেত ওজন হলো 30। এবার অতএব n এর মান নির্ণয় করি। n ইকুয়াল টু কত হচ্ছে? 180/30 সমান কত হবে? আমরা জানি এখানে 0 কাটলো, 3 6 18 প্লাস 6। তাহলে এখানে যে n এর মান পেয়ে গেলাম 6 পেলাম। এবার আমরা সে আগে যে সম্পর্ক আণবিক সংকেত ও স্থূল সংকেতের মধ্যে সম্পর্ক, সেটা জানি। আণবিক সংকেত সমান n ইন্টু স্থূল সংকেত। অতএব আণবিক সংকেত সমান n ইন্টু
স্থূল সংকেত সমান n, n এর জায়গায় কত, n এর জায়গায় 6 আর 6 ইনটু স্থূল সংকেত কত আমাদের দেখা আছে CH2, তাহলে CH2O, তাহলে কি হচ্ছে আমাদের, তো C6H12O6, অর্থাৎ যৌগটার যে আণবিক সংকেত হলো সেটা হচ্ছে C6H12O6, অর্থাৎ যৌগটা ছিল গ্লুকোজ। তাহলে 21 নম্বর প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেল। এবার হচ্ছে 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন কি বলছে যে একটি ধাতু 2.7 গ্রাম অতিরিক্ত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় এনটিপিতে 3.36 লিটার হাইড্রোজেন উৎপন্ন করে, ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? এটা 11 এর 2016 কোশ্চেন। তাহলে এবার তুল্যাঙ্ক ভার, যখন আমরা তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা পড়েছিলাম আয়তনগতভাবে, তখন কি পড়েছিলাম যে কোন মৌলের তুল্যাঙ্ক ভার সমান মৌলের ওজন বাই প্রতিস্থাপিত হাইড্রোজেন হোক, ক্লোরিন হোক, অক্সিজেনের আয়তন ইনটু কি হবে, উপরে ইনটু হবে, সেখানে হবে যদি হাইড্রোজেন হয় তাহলে 11.2 লিটার, অক্সিজেন 5.6 আর ক্লোরিন হলেও আমরা পড়েছিলাম যে 11.2। তাহলে সেই সঙ্গে সেই চলে যাবো ওখানে 22 নম্বর কোশ্চেন। তাহলে আমরা জানি যে মৌলের তুল্যাঙ্ক ভার, মৌলের তুল্যাঙ্ক ভার সমান, এখানে ধাতু বলেছে তাহলে আমরা ধাতু করতে পারি, তাহলে ধাতু তুল্যাঙ্ক মৌলেরই করো, তাহলে মৌলের ওজন বাই উৎপন্ন হাইড্রোজেন এর আয়তন ইনটু 11.2, তাহলে মৌলের ওজন কত 2.7 গ্রাম, উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত 3.36 লিটার, তাহলে বলে দিই সমান 2.7 ইনটু 11.2 বাই 3.36 এত সমান, তাহলে দশমিক আমরা তুলে দিই, শূন্য দিলাম, তাহলে এটা গেল কেটে গেল, এর জন্য 10 করে দিলাম, তাহলে এবার দেখো এই শূন্য আর এই শূন্য কাটলো, যদি আমরা 3 দিয়ে এখানে কাটি তাহলে 3 9 27 আর 3 দিয়ে 3 একে 3 3 একে 3 3 দুগুণে 6, তাহলে এখানে 112 আর এই 112 কেটে গেল, এটা হচ্ছে 9। তাহলে এখানে মৌলের তুল্যাঙ্ক ভার, মৌলটা কি ধাতু, তাই অতএব ধাতু তুল্যাঙ্ক ভার, অতএব ধাতুর তুল্যাঙ্ক ভার সমান 9। তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই, তাই আমরা 9 গ্রাম বা কোনো কিছু দিতে পারবো না, তাহলে বুঝতে পারলে। তাহলে আমাদের 22 নম্বর কোশ্চেন কমপ্লিট। এবার 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর প্রশ্ন বলছে দেখো যে 1 মোল ইলেকট্রন বলতে কি বোঝো? 1 মোল ইলেকট্রন বলতে কি বোঝো? তো 1 মোল ইলেকট্রন, আমরা একটা জিনিস জানি যে 1 মোল কোনো কিছু বলা মানে আমরা ভাববো যে জিনিসটা বা যে পদার্থ বলছে তার হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা কণাকে বোঝায়। তাহলে 1 মোল ইলেকট্রন বলেছে, তাহলে আমরা জানি ইলেকট্রনটা পার্টিকেল, তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হবে 1 মোল বলতে? অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা এর সঙ্গে আরো বলতে পারি, মানে কোনো কোশ্চেন আনসার করা মানে কি, যখন বলবে তোমার যতটুকু সম্ভব নিজের
যতটুকু সম্ভব নিজের থেকে বেশি করে লেখার চেষ্টা করবে, বেশি তথ্য দেওয়ার চেষ্টা করবে। যে বললো 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রোর সংখ্যা ইলেকট্রন, তার সংখ্যা দিলে না, কিচ্ছু দিলে না, এরকম করবে না। অবশ্যই কি করবে, 1 মোল ইলেকট্রন বলতে অ্যাভোগাড্রোর সংখ্যা করবে, তার মান দেবে। তারপর যদি আরো কিছু জানো, যেমন 1 মোল ইলেকট্রনের আধান বলতে বোঝায় 96,500 কুলম্ব বা 1 ফ্যারাড, এটা উল্লেখ করতে পারো। তাহলে 1 মোল ইলেকট্রন বলতে বোঝায় অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, অর্থাৎ কত, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক, অর্থাৎ এত সংখ্যক ইলেকট্রন বোঝায়, এত সংখ্যক ইলেকট্রন বোঝায়। এবং এটা উল্লেখ করতে পারো, এবং 1 মোল ইলেকট্রন এর আধান সমান হচ্ছে 96,500 কুলম্ব বা 1 ফ্যারাডে। তোমরা এটা বলতে পারো। অর্থাৎ 23 নম্বর প্রশ্ন সমাধান আমাদের হয়ে গেল। এবার হচ্ছে 24 নম্বর প্রশ্ন কি বলছে, 1 মোল অক্সিজেনে কত গ্রাম পরমাণু অক্সিজেন থাকে? বলছে 1 মোল অক্সিজেনে, এখানে দেখো 1 মোল অক্সিজেন বলেছে। তোমাকে এখানে একটা কোশ্চেন মানে কনফিউশন আসতে পারে, সেটা কি 1 মোল কি অক্সিজেন পরমাণু বলেছে? আমাকে তো অক্সিজেন বলেছে না, অক্সিজেন অণু হবে, সেটা মানে অর্থাৎ ও হবে না ওটো হবে, এখানে একটা কনফিউশন আছে। তখন যদি এইরকম কোনো উল্লেখ না থাকে যে 1 মোল অক্সিজেন পরমাণু না 1 মোল অক্সিজেন অণু, অন্য যে ক্ষেত্রে হোক না কেন, তখন দেখবি ওই যৌগটা যে স্টেবল কন্ডিশন, অর্থাৎ যৌগটা কিভাবে বিরাজ করে, যেমন অক্সিজেন গ্যাস হিসাবে, তাই এখানে তোমাদেরকে O2 ভাবতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তোমরা। তাহলে 24 নম্বর কোশ্চেন, তাহলে 1 মোল অক্সিজেনে কত গ্রাম পরমাণু অক্সিজেন আছে? তাহলে আমরা আগে জানি যে অক্সিজেনের গ্রাম পরমাণু বলতে কি বোঝায়। তাহলে আমরা এর আগে বলেছিলাম যে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত, 16। তাহলে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত, 16 গ্রাম। তাহলে এই যে 16 গ্রাম হলো অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন সমান 1 গ্রাম পরমাণু অক্সিজেন। তাহলে করে নাও, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব সমান 16। অতএব অক্সিজেনের গ্রাম পারমাণবিক গুরুত্ব সমান কত, 16 গ্রাম। অতএব 16 গ্রাম অক্সিজেন সমান 1 গ্রাম পরমাণু অক্সিজেন। আগে আমাদেরকে এটাকে ভালো করে জানতে হবে। এবার বলেছে 1 মোল অক্সিজেন, তাহলে 1 মোল অক্সিজেন কি বললাম, অক্সিজেন O2 বোঝায়। এখন 1 মোল অক্সিজেন সমান কি হবে, কত গ্রাম হবে, 16 ইন্টু 2 এত গ্রাম সমান 32 গ্রাম। তাহলে এবার আমরা কি করব, কত গ্রাম পরমাণু অক্সিজেন চেয়েছে, অতএব 1 মোল অক্সিজেনে গ্রাম পরমাণু
সংখ্যা সমান কি করব, তাহলে 16 গ্রাম সমান 1 গ্রাম পরমাণু অক্সিজেন। তাহলে 32 গ্রাম সমান কত, তাহলে 32 কে 16 দিয়ে ভাগ করলে হয়ে গেল, তাহলে 32 গ্রাম বাই 16 গ্রাম সমান 2। তাহলে 1 মোল অক্সিজেনের গ্রাম পরমাণু সংখ্যা হবে 2। 24 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার হচ্ছে 25 নম্বর প্রশ্ন। কি বলেছে, 35.5 গ্রাম ক্লোরিনে অণুর সংখ্যা। দেখো একই রকম, কিন্তু এখানে 35.5 গ্রাম ক্লোরিনে অণু সংখ্যা বলে, তার মানে ক্লোরিন অণু Cl2 ভাবতে হবে। ঠিক আছে, করো তাহলে। পঁচিশ নম্বর প্রশ্ন, তাহলে আমরা করে নিই 1 মোল ক্লোরিন Cl2 সমান হচ্ছে 2 × 35.5 এত গ্রাম। অতএব আমরা কি জানি, 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা কম থাকে। তাহলে 1 মোল ক্লোরিন বলেছি, তার মানে এত গ্রাম, তাহলে এত 2 × 35.5 এত গ্রাম, তাহলে এই গ্রামের মধ্যে আছে অ্যাভোগাড্রো সংখ্যা ক্লোরিন। তাহলে একে কত আর 35.5 গ্রামে কত। এখন 1 মোল পরিমাণ কোন পদার্থের মধ্যে 6.022 × 10⁻23 এত সংখ্যক অণু আছে, এত সংখ্যক অণু আছে। অতএব আমরা এটা উল্লেখ করতে পারি, অতএব 2 × 35.5 এত গ্রাম ক্লোরিনে, এত গ্রাম ক্লোরিনে অণু আছে সমান 6.022 × 10⁻23 এতটি। 1 গ্রাম ক্লোরিনে অণু আছে, কত হবে, তাহলে 6.022 × 10⁻23 বাই 2 × 35.5 এতটি। এবার আমাদের যেটা চেয়েছে 35.5 এত গ্রাম ক্লোরিনে অণু আছে, তাহলে সমান কত হবে, 6.022 × 10⁻23 × 35.5 বাই 2 × 35.5। তাহলে 35.5 আর 35.5 কেটে গেল, 2 দিয়ে এটাকে কাটলে হবে 3 × 6 0 1 1। তার অর্থাৎ কি 3.011 × 10⁻23 এতটি। অর্থাৎ 35.5 গ্রাম ক্লোরিনের মধ্যে অণু আছে 3.011 × 10⁻23। 25 নম্বর হয়ে গেল। এবার 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন দেখো, বলেছে যে কোন মৌলের ধারক চিহ্ন M, পারমাণবিক গুরুত্ব ও তুল্যাঙ্ক ভার যথাক্রমে 27 ও 9, মৌলটি ক্লোরাইডের সংকেত কি? তাহলে দেখো আমরা একটা জানি যে যখন কোনো একটা যৌগের সংকেত লিখি তখন কি প্রয়োজন হয়, সংকেত লিখলে প্রয়োজন হয় ওই মৌলটার চিহ্ন আর ওই মৌলটার যোজ্যতা। নিচু ক্লাসে এগুলো হয়ে গেছে যে কোন মৌলের যোজ্যতা জানলে সংকেত কিভাবে নির্ণয় করা হয়। এবার তাহলে দেখো ধাতুর চিহ্ন আমরা বলে দিয়েছি M, উল্লেখ করেনি কি, আর ক্লোরিন বলে দিয়েছি Cl। আমরা ক্লোরিনে জানি যোজ্যতা কত 1, ধাতুর কিন্তু জানি না, ধাতুটা নির্ণয় করতে হবে। কিন্তু ওখানে যে দিয়েছে ক্লু দিয়েছে সেখানে বলেছে ও তুল্যাঙ্ক ভার বলেছে আর পারমাণবিক গুরুত্ব। তাহলে আমরা একটা জিনিস জানি যে তুল্যাঙ্ক ভার আর পারমাণবিক গুরুত্বের মধ্যে
সম্পর্ক সেটা হচ্ছে যে তুল্যাঙ্ক ভার সমান পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা। তাহলে ওখান থেকে আমরা যোজ্যতা নির্ণয় করব, নিয়ে আমরা বসিয়ে দেব। দেখো তাহলে 26 নম্বর, তাহলে মৌলটির পারমাণবিক গুরুত্ব সমান 27, মৌলটি তুল্যাঙ্ক ভার সমান হচ্ছে 9। অতএব আমরা করে নিই মৌলটির যোজ্যতা সমান পারমাণবিক, আমরা লিখে দিচ্ছি একবার যে পারমাণবিক গুরুত্ব বাই তুল্যাঙ্ক ভার। তাহলে পারমাণবিক গুরুত্ব বাই তুল্যাঙ্ক ভার, পারমাণবিক গুরুত্ব কত দিয়েছে 27, তুল্যাঙ্ক ভার কত 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৌলটার যোজ্যতা কত, সেখানে কত দেখছি আমরা 9 দিয়ে 3, অর্থাৎ মৌলটার যোজ্যতা হচ্ছে 3। তাহলে মৌলটার সংকেত কি দেখো, তাহলে মৌলটা হচ্ছে আমাদেরকে বলে দিয়েছে M ধরতে বলেছে, আর এখানে ক্লোরিন বলেছে। তাহলে এর যোজ্যতা 3, ক্লোরিনের যোজ্যতা কত 1। তাহলে A পাবে, ক্লোরিন পাবে এটা, আর M কে দিতে হবে এটা, আমরা জানি। অতএব তাহলে কি হচ্ছে MCl3, অতএব যৌগটির সংকেত, অতএব বা মৌলটি, অতএব মৌলটির ক্লোরাইডের সংকেত সমান হচ্ছে কি MCl3। বুঝতে পারলে? যখন আমাদের এরকম বলবে এখানে ক্লোরিন দিয়েছে, ওরা অন্য মৌল বলতে পারতো, তখন আমরা দেখতাম যে তার যোজ্যতা কি, যোজ্যতা জানতে পারে আমরা এইভাবে করে দেব। 26 নম্বর সমাধান হয়ে গেল। এবার হচ্ছে 27 নম্বর, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত সংখ্যক সালফিউরিক অ্যাসিড অণু আছে? যখনই কোনো মৌলের বা কোনো যৌগের অণু সংখ্যা চাইবে, তখন তোমাদেরকে সবসময় ভাবতে হবে ওই যৌগটার 1 মোল সমান কত গ্রাম। আর 1 মোল সমান কত গ্রাম পাবো কি করে? আমরা এটা জানি যে কোনো যৌগের যে সংকেত, সেই সংকেতটা যে ওজন বহন করবে সেই ওজন পরিমাণে হবে 1 মোল। তাহলে বলো 27 নম্বর প্রশ্ন, H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের সংকেত আমরা করে নিই আগে। সালফিউরিক অ্যাসিডের সংকেত তোমরা এটা না লিখতেও পারতে, সংকেত হলো কি H2SO4। অতএব আমরা এটা লিখবো যে 1 মোল H2SO4 সালফিউরিক অ্যাসিড সমান কত 2 × 1 + 32 সালফারেট, আর অক্সিজেনের 16, 4টে অক্সিজেন আছে, তাহলে 16 × 4 এত সমান হচ্ছে কত হবে 98 গ্রাম। 1 মোল H2SO4 বা সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম। তাহলে 1 মোল পরিমাণ কোনো পদার্থের মধ্যে কত কণা থাকে নিশ্চয়ই তোমরা সবাই জানো, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তার মান কত জানো সবাই? 6.022 × 10⁻23। তাহলে আমাদের এই 98, 1 মোল H2SO4 সমান 98 গ্রাম, তাহলে 98 গ্রাম আছে কি অ্যাভোগাড্রো সংখ্যা। অতএব 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড আমি সংকেতে লিখে দিচ্ছি H2SO4 অণু আছে কত অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻³
23 এতটি 1 গ্রাম H2SO4 অণু আছে 6.022 into 10 to the power 23 by 98 এতটি। আর 49 এ চেয়েছে 49 গ্রাম H2SO4 অণু আছে সমান 6.022 into 10 to the power 23 into 49 by 98। তাহলে এটাকে দুই কাটলো, এটা দিয়ে কাটলে হবে 3.011। তাহলে সমান কত 3.011 into 10 to the power 23। তাহলে অতএব 49 গ্রাম H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড অণু আছে সমান সে 3.011 into 10 to the power 23 এতটি। 27 নম্বর সমাধান হয়ে গেল। এবার হচ্ছে 28 নম্বর, যে 32 AMU অ্যাটমিক মাস ইউনিট। এর আগের কোশ্চেন আনসারে ফার্স্ট যে লেকচার সেখানে আমি বলেছিলাম যে AMU যখন কোনো একটা মৌলের হোক বা যৌগের হোক পারমাণবিক ওজন বা আণবিক ওজন এর পরে বসবে তখন সেটা একটি ও পরমাণু বা অণুকে প্রকাশ করবে। এটা অবশ্যই মাথায় রাখবে। যেমন এর আগে বলেছিলাম যে হিলিয়ামের ক্ষেত্রে বলেছিলাম, সেটা ছিল যে হিলিয়ামের পারমাণবিক ওজন কত 4, তাই 4 এর পরে AMU 4 AMU, তাহলে সেখানে একটি হিলিয়াম পরমাণুর ভর হবে 4 AMU। আমি বলেছিলাম যে ওই কোশ্চেনটার অ্যানসারটা তোমাদের কোশ্চেন ব্যাংকে রায়মার্টিনে বলেছে। দেখো এটার সঙ্গে তোমরা ক্লিয়ার করে নেবে, দেখবে বুঝতে পারবে। তাহলে 28 নম্বর কোশ্চেন, তাহলে আমরা প্রথমেই জানি যে মিথেনের সংকেত আমরা জানি যে মিথেন এর সংকেত CH4। তাহলে মিথেনের আণবিক ভর কত? কার্বনের 12, হাইড্রোজেনের 1 করে 4 16। তাহলে 16 হচ্ছে মিথেনের আণবিক ভর। অতএব মিথেনের আণবিক ভর সমান 12 প্লাস 4 ইন্টু 1 সমান আছে 16। এবার তাহলে আমি কি বলেছিলাম যে কোন যৌগের যে আণবিক ভর তারপরে যে এমই বসিয়ে দেওয়া হয় তাহলে সেটা একটি অণু ভরকে প্রকাশ করবে। ভালো করে খেয়াল করবে এটা। অতএব মিথেনের একটি অণুর ভর সমান 16 AMU। এবার চলে আসে মিথেনের সংকেত, সেখানে CH4। মিথেনের একটি অণুতে 4টি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 16 AMU তে হাইড্রোজেন পরমাণু আছে 4টি, একে কত, আর 32 AMU তে কত? তার মধ্যে 16 AMU মিথেনে হাইড্রোজেন পরমাণু আছে কত? 4টি। 1 AMU মিথেনে হাইড্রোজেন পরমাণু আছে সমান 4/16 এতটি। ওরা দিয়েছে 32 AMU তে কত আছে? তাহলে 4 ইন্টু 32/16, 16 দুগুণে 32 মানে 8টি। অতএব 32 AMU তে, অতএব 32 AMU মিথেনে হাইড্রোজেন পরমাণু আছে সমান 8টি। তো 28 নম্বর কোশ্চেনের সমাধান হয়ে গেল। এবার বলেছে 29 নম্বর প্রশ্ন যে 1 মিলিমোল
কার্বন ডাই অক্সাইডে কত সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণু আছে? 1 মিলিয়ন। আমরা বারবার জানি যে 1 মোল পরিমাণে কত অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 1 মিলিয়নে কত, মানে 1 মিলিয়ন মানে কত 1 × 10⁻³ মোল। তাহলে 1 মোলে যে অ্যাভোগাড্রো আছে তাকে যদি 10⁻³ দিয়ে গুণ করি তাহলে হয়ে গেল। তাহলে করে নাও নম্বর প্রশ্ন, 1 মোল কার্বন ডাই অক্সাইড অণু আছে সমান কত? তো এটা 6.022 × 10⁻23 এত টি। তাহলে এতে 1 মিলিমোল বা 1 × 10⁻³ এত মোল কার্বন ডাই অক্সাইডে অণু আছে সমান কত হবে? তাহলে এটা গুণ করি আমরা 6.022 × 10⁻23 × 10⁻³ এত টি সমান 6.022 × 10⁻20 এত টি। অতএব 1 মিলিমোল, নিশ্চয় তোমরা বুঝতে পারছো, 1 মিলিমোল কার্বন ডাই অক্সাইডের সংকেত লিখে দেব আমি, কার্বন ডাই অক্সাইড না কার্বন, এটাও কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড অণু আছে সমান 6.022 × 10⁻20 এতটি। তাহলে 1 মিলিমোল কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড অণু আছে 6.022 × 10⁻20 টি। বুঝতে পারলে? তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আসছো, আর লাইক করবে, শেয়ার করবে, যাতে আমি আরো কোশ্চেন আনসার করতে উদ্বুদ্ধ হই। তোমরা অবশ্যই আমার প্রতি খেয়াল রাখবে। এবার হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন আমাদের 30 নম্বর প্রশ্ন, সালফার ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব কত? তাহলে যখন কোথাও বাষ্প ঘনত্ব চাইবে কোনো একটা যৌগে, তখন সব সময় তোমরা একটা জিনিস খেয়াল করবে যে বাষ্প ঘনত্বর সঙ্গে আণবিক ভরের সম্পর্ক কি। নিশ্চয় সবাই জানো আণবিক গুরুত্ব বা আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়, অর্থাৎ n × 2d, সবাই জানো তোমরা। তাহলে সেখান থেকে এই সালফার ডাই অক্সাইড বাষ্প ঘনত্ব করতে হবে। একটা এখানে সমস্যা কি, যারা তোমরা সালফার ডাই অক্সাইড SO2 সালফার ডাই অক্সাইড এর সংকেত জানো না, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। আর যারা বোঝো না যে 1 মোল পরিমাণ বা কোনো পদার্থের পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা হয়, সেটা জানো, তাদের ক্ষেত্রে সমস্যা হবে। তবে আবার বলেছি আমি যে কোনো পদার্থের আণবিক ভর কোনটা, তো ওই পদার্থের যে সংকেত, সেই সংকেতে যে ভরটা হবে সেটাই তার আণবিক ভর। যেমন এখানে আমরা সালফার ডাই অক্সাইডের সংকেত, সালফার ডাই অক্সাইড এর সংকেত কি, সেটা হচ্ছে SO2। অতএব আমরা বলে নিচ্ছি সালফার ডাই অক্সাইডের উল্লেখ আমি সংকেতই করছি, তাহলে SO2 এর আণবিক ভর সমান, সালফার জানি আমরা 32, অক্সিজেন 16 × 2, তার কথা 32 হচ্ছে 32 64। তাহলে সালফার ডাই অক্সাইডের যে আণবিক গুরুত্ব বলতে পারো বা আণবিক ওজন বলতে পারো বা আণবিক ভর বলতে পারো, সেটা 64। এবার আমরা কি জানি বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। এখন
একটু আগেই বললাম আমি, এখন বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর বাই 2। যদি আণবিক ভর বা আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয় তাহলে বাষ্প ঘনত্ব সমান কি, সেটা হচ্ছে আণবিক ভর বাই 2। তাহলে সালফার ডাই অক্সাইড আণবিক ভর কত, 64, তাহলে 64 বাই 2 সমান 32। তাহলে আমরা পেয়ে গেলাম সালফার ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব। অতএব SO2 এর বাষ্প ঘনত্ব সমান 32। তাহলে আজকে আমাদের 29 আগে হয়ে গেল, 30 এখন হলো, 30 মানে 21 থেকে 30 নম্বর কোশ্চেন হয়ে গেল আজকে। এরপরে ক্লাসে আমি নেক্সট 10টা কোশ্চেন করব। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক আর শেয়ার করবে, যাতে আমি আরো তোমাদেরকে ভিডিও দিতে পারি। শুধু এটাই নয়, কোশ্চেন আনসার নয়, আমি তোমাদের নিটেরও ভিডিও দেব, 11-12 ক্লাসেরও ভিডিও দেব। তোমরা জাস্ট আমাকে ফলো করবে। ওকে, বাই বাই।